আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্রাণী ভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়টা শুরু করব। তাহলে অধ্যায়ের নামের মধ্যেই বুঝতে পারতেছো যে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে প্রাণী ভিন্নতা আর একটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তো অধ্যায়টা শুরুর আগে আমি তোমাকে একটু দেখাইতে চাই যে আসলে এখান থেকে কি কি সিকিউ আসে। এক নাম্বার, খেয়াল করো, আমাদের হালে একটা ট্রেন্ডিং কোশ্চেন হচ্ছে প্রতিসাম্যতা এবং সিলোমটাকে ব্যাখ্যা করতে বলে, ঠিক আছে? সো এই জিনিসটা আমাদের এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্যই খুব ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, আমি তোমাকে মুখস্থ করে দিব, ভয় পাওয়ার কিছু কারণ নাই। এবং কর্ডাটা পর্বের মধ্যে একটা ছক আমাদের পড়তে হবে, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এবং কন্ডিকথিসের একটা তুলনামূলক ছক, কোনটা লেস কিরকম, কোনটা রাইস কিরকম, কোনটা অস্থিময়, কোনটা তরুণাস্থিময়, দ্যাটস অল। এবং কোনটা ফুলকারন্ধ কত। আর আরেক তিনটা জিনিসের বৈশিষ্ট্য লাগবে, অ্যামফিবিয়া, রেপটিলিয়া এবং অ্যাভেস। এই তিনটা আমরা মুখস্থ করে ফেলবো। সো চলো আমরা ফার্স্টে চলে আসি প্রাণী শ্রেণীবিন্যাস ও ভিন্নতার প্রথম পৃষ্ঠা থেকে। আসলে সেরকম কিছু পড়ার নাই, আমরা চলে আসবো দ্বিতীয় পৃষ্ঠায়। দেখো, দ্বিতীয় পৃষ্ঠায় একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। আসলে প্রাণী বৈচিত্র্যটা কি জিনিস আমরা সবাই জানি, পৃথিবীতে বিদ্যমান যাবতীয় সকল প্রাণীর ভিন্ন ভিন্ন, সকল প্রাণী কি ভিন্ন ভিন্ন। তো এই যে ভিন্নতা, এই একটা প্রাণী আর একটা প্রাণীর থেকে ভিন্ন, এই জিনিসটাই হচ্ছে প্রাণীর বৈচিত্র্যটা। এখন এই বৈচিত্র্যটা তিন রকমের। সো তোমাকে ফার্স্ট টাইম এইটা এমসিকিউ এর জন্য খুবই খুবই একটা ট্রেন্ডিং কোশ্চেন, যে প্রাণী বৈচিত্র্য কত প্রকার। উত্তর হচ্ছে তিন প্রকার। কি কি? জিনগত, প্রজাতিগত আর বাস্তুতান্ত্রিক। এর মধ্যে জাস্ট তোমাকে পড়তে হবে প্রজাতিগত বৈচিত্র্যটাকে আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য বলা হয়, আর জিনগতটাকে বলা হয় অন্ত। কাহিনী কি? বাস্তুতান্ত্রিকে আসো। একটা বাস্তুতন্ত্র থেকে আর একটা বাস্তুতন্ত্র আলাদা। তুমি মরুভূমির বাস্তুতন্ত্র একরকম, আর ওই যে তোমার ধরো পাহাড় পর্বত, কিংবা ধরো বরফের মধ্যে যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠছে সাইবেরিয়াতে যাও, নর্থ আমেরিকায় বিশাল ঠান্ডা সমুদ্রের মধ্যে যে বরফগুলা ভাসে আছে, তার বাস্তুতন্ত্র একরকম। তুমি আহ উট পাবা কোথায়? 100% তুমি শীতল পরিবেশে উট পাবা না, পাবা হচ্ছে মরুভূমিতে। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের প্রাণীর ভিন্নতা, এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর প্রজাতিগত বৈচিত্র্য কি জিনিস? ধরো আমার একজন মানুষ, মানুষের সাথে শিম্পাঞ্জি, বা মানুষের সাথে বিড়াল, বা মানুষের সাথে পাখির যে ভিন্নতা, প্রজাতিগতর মধ্যে যে ভিন্নতা, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেহেতু এটা দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতি, এই জন্য নাম হয়েছে আন্তঃপ্রজাতি। আর জিনগত বৈচিত্র্যটা কি জিনিস? ধরো তুমিও মানুষ, আমিও মানুষ, সেম প্রজাতি, কিন্তু তোমার চেহারা আমার চেহারা আলাদা, তোমার ভয়েস আমার ভয়েস আলাদা, তোমার হাইট আমার হাইট আলাদা। এই একই প্রজাতির মধ্যে ভিন্ন ভিন্ন জিনের কারণে যেই বৈচিত্র্যতার উদ্ভব ঘটে, সেটাই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেহেতু এটা প্রজাতির মধ্যে, এই জন্য বলা হয়েছে অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। বুঝতে পারছি আমরা? আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই পৃষ্ঠা থেকে আসলে কিছুই নেই, চাইলে রিডিং দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নাই। এইখানে একটা কথা লেখা আছে, দেখো আমি একটু লিখে রাখছি, যে হটস্পট, এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা প্রায়ই দেয় এমসিকিউ এবং সাথে সাথে সেটা হচ্ছে হটস্পট বলতে কি বুঝো, এটা বইতেও লেখা আছে। যেই একটা এলাকায় প্রজাতিগত বৈচিত্র্য বেশি, ধরো তুমি কোনো একটা বনে বা বনাঞ্চলে ঘুরতে গেছো, সাপোজ সুন্দরবনে ঘুরতে গেছো, যেখানে তুমি ধরো প্রচুর প্রজাতির প্রাণী পাচ্ছ, অ্যারাউন্ড 70 80 90 ধরনের প্রজাতি পাচ্ছ। তাহলে সেই জায়গাটা যেহেতু প্রজাতিগত বৈচিত্র্য বেশি, সেখানে ভিন্ন বিশাল বিশাল ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী আছে, সেই জায়গাটাকেই, ওই সুন্দরবনটাকেই বলা হচ্ছে হটস্পট। অর্থাৎ যেই স্থানে, পৃথিবীর যেই স্থানে প্রজাতিগত বৈচিত্র্য বেশি হয়, তাকে বলা হয় জীব বৈচিত্র্যের বা প্রাণী বৈচিত্র্যের হটস্পট। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের এখন আমাদের মোটামুটি এইটুকু আমরা পড়ে ফেলছি, আমাদের ফার্স্ট পার্ট বললাম শেষ। আমাদের এই অধ্যায়ের সেকেন্ড যে পার্টটা আছে, সেটা হচ্ছে দেহের এই প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। তাহলে প্রাণীর ভিন্নতা বুঝে গেছি, এখন আমরা শ্রেণীবিন্যাসে ঢুকবো। শ্রেণীবিন্যাস কি? আমরা ভিন্ন 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 প্রাণীকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সাজাবো। তাহলে কোন ক্যাটাগরি আমরা সাজাবো, সেই ক্যাটাগরি তো কিছু ভিত্তি লাগবে। যেরকম একটা ভিত্তি হতে পারে আকার, একটা ভিত্তি হতে পারে প্রতিসাম্যতা, একটা ভিত্তি হতে পারে তার ভ্রূণ স্তর, একটা ভিত্তি হতে পারে তার সিলোম আছে কি নাই, একটা ভিত্তি হতে পারে তার কোষটা কি, তার দেহটা কি শুধু কোষ দ্বারা গঠিত, না টিস্যু দ্বারা গঠিত, না তন্ত্রটাও উপস্থিত হতে পারে। আর একটা হতে পারে সংবহন তন্ত্র, কি কি সংবহন তন্ত্র তার মধ্যে আছে, উপস্থিত নাকি অনুপস্থিত, হতে পারে না। তাহলে এরাই হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো শ্রেণীবিন্যাসের ভিত্তি আমি সুন্দর করে একটু ছোট্ট করে আমি তোমাকে নোট আকারে পড়াবো। ফার্স্ট অফ অল কথা, সেটা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, এখানে লেখা আছে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ফার্স্ট, সেটা হচ্ছে সিলোম। সিলোম কি জিনিস আমি তোমাকে একটু সুন্দর করে একটু বুঝাই, আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। কথা হচ্ছে, আমরা জানি যে আমাদের যে প্রাণীরা সাধারণত সিলোম হইতে হইলে, একটা প্রাণীর সিলোমেট কখন বলবো বা সিলোম জিনিসটা হইতে হলে তাকে 100% ত্রিস্তরী হইতে হয়।
কি হইতে হয়, ত্রিস্তরী, অর্থাৎ ভ্রূণটা তিনটা কোষ স্তর দ্বারা গঠিত হবে। ভ্রূণটা কয়টা স্তর দ্বারা হবে, তিনটা স্তর দ্বারা। তো ধরো, আর এটা হচ্ছে আমার বাইরের স্তর, বাইরের স্তরকে আমরা বলি হচ্ছে একটোডার্ম, আমরা কি বলি, একটোডার্ম বলি। আচ্ছা ভালো কথা, একটোডার্মের ভিতরের দিকে মাঝখানের দিকে একটা স্তর থাকে যেটাকে বলা হয় হচ্ছে মেসোডার্ম, যেটাকে কি বলা হয়, মেসোডার্ম বলা হয়। আর একদম ভিতরে একটা স্তর থাকে, তাই না, একদম ভিতরে একটা স্তর থাকে, এটাকে বলা হয় কি, এন্ডোডার্ম। তো মেইন কথা হচ্ছে এই মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে তুমি দেখতে পাইতেছো একটা গহ্বর আছে, আছে না, এই যে একটা গহ্বর, যেটা হলুদ কালার দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এই গহ্বরটাকেই বলা হয়ে থাকে হচ্ছে আমাদের সিলোম। তাহলে সিলোম মানে, সিলোম ইজ নাথিং বাট একটা গহ্বর, একটা ফাঁকা জায়গা, একটা কি জায়গা, ফাঁকা জায়গা বা একটা গহ্বর, যেটা কোথায় অবস্থান করতেছে, মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে অবস্থান করতেছে। এখন মেসোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা গহ্বর থাকলে কি আমরা সেটাকে সিলোম বলবো? উত্তর হচ্ছে না। এটাকে কি করতে হবে, এইটাকে আমার একটা আবরণী দিয়ে, এই যে সবুজ কালারের যে আবরণটা দিচ্ছি, এই সবুজ কালারের আবরণী দিয়ে আবৃত থাকতে হবে। অর্থাৎ, অর্থাৎ একটা গহ্বর, একটা গহ্বর কখন সিলোম হবে, একটা গহ্বর কখন সিলোম হবে, যখন সেটা মেসোডার্ম এবং এন্ডোডার্মের মধ্যে অবস্থিত হবে এবং একটা পর্দা দ্বারা আবৃত হবে, যে পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম। যে পর্দার নাম কি, পেরিটোনিয়াম। তাহলে সহজ ভাবে বললে সিলোমের সংজ্ঞাটা কয়ের জন্য খুবই 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 জরুরি, খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এন্ডোডার্ম এবং মেসোডার্মাল স্তরের মধ্যে অবস্থিত যেই গহ্বর মেসোডার্মাল কোষ নির্মিত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত হয়, তাকেই সিলোম বলে। আমি বললাম একদম এক্সাক্ট সংজ্ঞাটা পড়ছি, খুব সুন্দর করে বুঝে মুখস্থ করবা। এখন একটা প্রাণীতে সিলোম আছে কি নাই, সিলোম কি বলছি, আছে কি নাই, সেটার উপর ভিত্তি করে একটা প্রাণীকে তিন ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অ্যাসিলোমেট, যাদের কি নাই, কোনো গহ্বরই থাকে না, যাদের কি নাই, যাদের কোনো গহ্বরই থাকে না। যেরকম উদাহরণ হচ্ছে পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। প্রথম তিনটা কি বলছি, প্রথম তিনটাই হচ্ছে অ্যাসিলোমেট। যদিও পরিফেরা এবং নিডারিয়া এরা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, এরা কয় স্তর বিশিষ্ট, এরা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। ওকে, আচ্ছা আসো। তাহলে এখন যে কাহিনীটা ঘটলো সেটা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে সিলোম হচ্ছে এমন একটা গহ্বর যেটা এন্ডোডার্ম এবং মেসোডার্মের মাঝখানে থাকবে এবং তারা পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে। তারা কি থাকবে, পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে। সো অ্যাসিলোমেট কারা আমরা বুঝতে পারছি। এখন সিউডোসিলোমেট কারা, সিউডোসিলোমেট কারা, সিউডোসিলোমেট কারা। সিউডো কথাটা মানেই বুঝতে পারতেছো, সিউডো মানে হচ্ছে নকল বা ফেক, তাই না। অর্থাৎ এক্ষেত্রে গহ্বর থাকবে কিন্তু সেটা পরিপূর্ণভাবে পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে না। কি থাকবে না, পূর্ণভাবে পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকবে না। যার উদাহরণ হচ্ছে দেখো, সিলোম, ছদ্মবেশী সিলোম বা ছদ্মবেশী, দেখো কি বলছি, কিরণ। তাহলে সিউডো মানে কি, ছদ্ম, তুমি এইভাবেই পড়বা, ছদ্মবেশী কিরণ। কিরণ ধরো একটা ছেলের নাম, কিতে কিনো রিনকা, রোতে রোটিফেরা, আর এই নতে নেমাটোডা। এটা বললাম থ্রি স্টার, এটা প্রচুর পরিমাণে বোর্ড পরীক্ষা আসছে এমসিকিউ এর জন্য, সো এটা মুখস্থ রাখো। আর একটা হচ্ছে ইউসিলোমেট, ইউ মানে কি, প্রকৃত সিলোমেট। তাহলে নেমাটোডার পরবর্তী পর্ব কোনটা, মলাস্কা। মলাস্কা থেকে কর্ডাটা, যাবতীয় যত পর্ব আছে সবাই হচ্ছে ইউসিলোমেট। তাহলে আমরা বললাম মুখস্থ হয়ে গেছে। এখন আসো আমরা নিচের দিকে যাই, সেটা হচ্ছে বলছে ভ্রূণ স্তর, ভ্রূণ স্তর, তাই না। আমি বললাম কেবলই একটা জিনিস দেখাইছে এখানে, যে ভ্রূণ স্তর কি জিনিস। যখন একটা প্রাণী, আমরা জানি সবার জীবনই একটা কোষ থেকে শুরু হয়, যার উদাহরণ হচ্ছে জাইগোট, তাই না, যার উদাহরণ হচ্ছে জাইগোট। ধরো এটা হচ্ছে একটা জাইগোট। তাহলে জাইগোট বারবার বিভাজিত হয়ে এরকম অসংখ্য কোষ নির্মিত একটা গোলাকার এবং নিরেট স্ট্রাকচার গঠন করে। জাইগোট বারবার বিভাজিত হয়ে কি গঠন করে, একটা গোলাকার এবং নিরেট একটা স্ট্রাকচার গঠন করে, যাকে বলা হয় হচ্ছে মরুলা। কি বলা হয়, মরুলা। কথা বোঝা গেছে। এবং এই যে জাইগোট, জাইগোটের একটা কোষ বিভাজিত হয়ে মরুলা নির্মাণ করলো, এই কোষ যে বিভাজনটাকে, এই কোষ বিভাজনকে বলা হয় সম্ভেদ বা ক্লিভেজ, সম্ভেদ বা ক্লিভেজ। আশা করি মনে মনে থাকবে এবং তোমরা পড়ছো, এটা কি বলা হয়, ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কি জিনিস যদি কতে আসে, পারবা না, অবশ্যই পারবা। এখন মরুলার পরবর্তীতে কি হয় জানো, মজার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। মরুলার কোষগুলা হয় সে দুই স্তরে অথবা তিন স্তরে
বিভক্ত হয়ে যায়, হয় সে দ্বিস্তরে অথবা তিন স্তরে বিভক্ত হয়ে যায়। তাহলে কোষগুলা কিভাবে থাকে দেখো, এই ধরো একটা স্তর আর এই আর একটা স্তর, হ্যাঁ, আমি এখানে কোষ আঁকে দিচ্ছি, ধরো এইটা একটা স্তর হয়ে গেল, আমার একটা স্তর, এই একটা স্তর, আবার এর উপরে আর একটা কোষ স্তর। তাহলে তখন এই প্রাণীটা এইখান থেকে যে প্রাণীটা তৈরি হবে, তখন আমরা সেই প্রাণীকে কি বলবো? দ্বিস্তরী প্রাণী। আবার ধরো এই মরুলার কোষগুলা, ধরো এই একটা স্তরে বিভক্ত হয়েছে, আবার এর উপরে আর একটা স্তর আছে, আবার সাপোজ ধরো আর একটা স্তরে কোষগুলা সজ্জিত হয়েছে। তাহলে এখানে টোটাল কয়টা স্তর হলো? তিনটা স্তর। তাহলে এইখান থেকে যেই প্রাণীটা তৈরি হবে সেটার নাম কি হবে? ত্রিস্তরী প্রাণী। তাহলে এইটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, আর এটা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। এই জিনিসটাকে বলা হয় ভ্রূণ স্তর, অর্থাৎ ভ্রূণ অবস্থায় তার কোষগুলা কয় স্তরে বিভক্ত। এবং এই দশাটাকে তখন কি বলা হয়? ব্লাস্টুলা। কি বলা হয়? ব্লাস্টুলা। এবং ব্লাস্টুলা বললাম নিরেট না, ফাঁপা। ব্লাস্টুলা সবসময় মনে রাখবে, এটা কি? ফাঁপা। অর্থাৎ ভেতরে একটা গহ্বর থাকে, এই যে সেই গহ্বরটা বললাম আমি দিয়ে দিছি, এই যে গহ্বরটা হলুদ কালার দিয়ে যে গহ্বরটা দেখতেছে এটা বললাম গহ্বর। অর্থাৎ ব্লাস্টুলা নিরেট না, ফাঁপা, এর মধ্যে একটা গহ্বর থাকে যেটাকে বলা হয় ব্লাস্টোসিল। সিল শব্দের অর্থ গহ্বর, গহ্বর। এবং প্রত্যেকটা কোষকে তখন বলা হয় হচ্ছে ব্লাস্টুলার, প্রত্যেকটা কোষকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার বলা হয়। তাহলে ব্লাস্টুলা হচ্ছে ফাঁপা, যার মধ্যে যে গহ্বর, সেই গহ্বরটাকে কি বলবো আমরা? ব্লাস্টোসিল। এবং ব্লাস্টুলার প্রত্যেকটা কোষকে বলবো হচ্ছে ব্লাস্টোমিয়ার। কথা বোঝা গেছে? এবং ব্লাস্টুলার পরে সেখান থেকে গ্যাস্টুলা, গ্যাস্টুলেশন দশায় চলে আসে। গ্যাস্টুলেশন থেকে পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ছোট ছোট অঙ্গকুড়ি সৃষ্টি হয়, যেখানে একটা অঙ্গ থেকে হাত, একটা অঙ্গ থেকে মাথা, আর একটা অঙ্গ থেকে পা, এভাবে তৈরি হয় একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়। এটা আমাদের জানা বিষয় না, আমাদের তাহলে বুঝলাম যে ভ্রূণস্তর কি জিনিস এবং ভ্রূণস্তর দুই প্রকার, একটা দ্বিস্তরী অথবা একটা ত্রিস্তরী। তো দ্বিস্তরী দেখো, আমাদের 2 নাম্বার পর্ব কোনটা? নিডারিয়া। নিডারিয়া, তাহলে নিডারিয়া 100% কি হবে? দ্বিস্তরী। আর নিডারিয়ার পরবর্তী স্তর কোনটা? প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস থেকে কর্ডাটা পর্যন্ত সকল পর্বই হচ্ছে ত্রিস্তরী। তাহলে তুমি আমি কি? ত্রিস্তরী প্রাণী। এখানে একটা নোট লিখছি, এই নোটটা বললাম খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বারবার এমসিকিউ দেয় বোর্ডে। প্লাটি হেলমিনথেস ত্রিস্তরী, ঠিক আছে, কিন্তু এরা বললাম অ্যাসোলেমেট, একটু আগেই তোমাকে পড়াইছি। নিচের দিকে চলে আসো, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা কি জিনিস? যখন কোনো প্রাণীকে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর তুমি সমান দুইটা অংশে বিভক্ত করতে পারবা, দুইটা অথবা ততোধিক, দুইটা অথবা ততোধিক। ধরো আমাকে চিন্তা করো, ধরো আমি একটা মানুষ, তাহলে তুমি একদম এই বরাবর একটা করাত আমার উপর, সেই উপর থেকে নিচ পর্যন্ত চালাই দিলা, তাহলে কি হইলো? আমার টোটাল দেহটা সমান বাম এবং ডান অংশে বিভক্ত হয়ে গেল। এইটা তার মানে বুঝাচ্ছে আমি একটা প্রতিসাম্য প্রাণী। তাহলে প্রতিসাম্যতা কি জিনিস? যখন কোনো প্রাণীকে একটা কেন্দ্রীয় মধ্য অক্ষ বরাবর একাধিক বলছি, দুই বা ততোধিক সদৃশ অংশে বিভক্ত করা যায়, তখন সেটাকে বলা হয় প্রতিসাম্যতা। এম আই ক্লিয়ার? তাহলে প্রতিসাম্যতা অনুযায়ী ফার্স্ট কি হইতে পারে? তুমি একটা প্রাণীকে কোনো তল বরাবর সমান দুই অংশে বিভক্ত করতে পারতেছো না, সেটা হচ্ছে অপ্রতিসাম্য। এইটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেলে আসছে, এটা বোর্ডে আসছে, এটা ভার্সিটিতে আসছে, সব জায়গায়। সেটা হচ্ছে আপেল শামুক, পিলা গ্লোবোসা এবং পরিফেরা পর্বের প্রাণী। আপেল শামুকের বৈজ্ঞানিক নামটাও জানতে হবে, পিলা গ্লোবোসা এবং পরিফেরা পর্বের সকল প্রাণী অপ্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্যের এভাবে মনে রাখবা, হাইজেসি। অরীয় প্রতিসাম্যের উদাহরণ কি? হাইজেসি। হাইতে হাইড্রা, জেতে জেলিফিশ, সিতে সি অ্যানিমন, জেতে জেলিফিশ, সিতে সি অ্যানিমন। আর দ্বি অরীয় প্রতিসাম্য বলতে একটা প্রতিসাম্যতা আছে। অরীয় মানে কি? রেডিকাল। মানে কি? তুমি ধরো রেডিয়াল বিষয়টা বুঝো, যার কি আছে? রেডিয়াস আছে, অর্থাৎ ব্যাসার্ধ আছে। অর্থাৎ যেই প্রাণীটা সাধারণত সিলিন্ডার আকৃতির, তুমি একদিক থেকে না, তুমি একাধিক থেকে, তুমি যেদিক থেকেই তুমি কাটো না কেন সমান দুইটা অংশ পাবে, এটা হচ্ছে অরীয়। আর দ্বিঅরীয় হচ্ছে দুইটা অক্ষ বরাবর তুমি সবসময় একটা প্রাণীকে কাটতে পারবা। এটাই হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। অত বোঝার দরকার নেই, তোমাকে মনে রাখতে হবে দ্বিঅরীয় প্রতিসাম্য জিনিস হচ্ছে সিসি। সিতে টিনোফোরা, টিনোফোরার আগে একটা সি আছে, আর একটা হচ্ছে সিওলো প্লানা। ঠিক আছে, মনে রাখতে হবে ফোরা আর প্লানা, এরা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্য। এটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বোর্ডে এসে গেছে। আর দ্বিপার্শ্বীয় কি? তুমি দুইটা পাশে বরাবর, দুইটা পাশে পাশে বাম ডান অংশে বিভক্ত করতে পারবা, যেরকম করডাটা পর্বের প্রাণী। যেরকম কি? করডাটা পর্বের প্রাণী ব্যাঙ, মানুষ, প্রজাপতি, তাই না? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর পঞ্চরীয় প্রতিসাম্য বলে একটা গুরুত্বপূর্ণ প্রতিসাম্যতা আছে, এটা তোমরা জানো, আমরা সমুদ্র তারা অর্থাৎ একাইনোডার্মাটা পর্বে যে অ্যাস্ট্রোপেকটেন যে প্রাণীটা আছে বা সমুদ্র তারা আছে, তারা পঞ্চরীয় প্রতিসাম্যতা হয়, অর্থাৎ পাঁচটা সমান সমান অঞ্চলে বিভক্ত করতে পারবা। দ্যাটস অল। দ্যাটস অল।
আমরা আরেকটু ভিন্ন বৈশিষ্ট্যে যাব, সেটা হচ্ছে প্রথমত খণ্ডকায়ন। খণ্ডক কি? খণ্ডক হচ্ছে যখন একটা প্রাণী টোটাল দেহটা ছোট ছোট পার্ট নিয়ে গঠিত হয়, তখন ওই ছোট ছোট পার্ট গুলাকে বলা হয় খণ্ডক। এবং এই বিভেদটাকে বলা হয় খণ্ডকায়ন, এই অবস্থাটাকে বলা হয় খণ্ডকায়ন। যেরকম তুমি ধরো কেঁচো দেখছো না, কেঁচো ছোট 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 কি থাকে, অঞ্চল থাকে না, ছোট ছোট খুবই আংটি আকৃতির ক্ষুদ্র 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 অঞ্চল থাকে। এটাই হচ্ছে খণ্ডকায়ন, অঞ্চল বলতেছি, খণ্ডক থাকে, এটাকে বলা হয় খণ্ডকায়ন। এখন খণ্ডকায়ন দুই প্রকৃতি, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। মানে কি? যখন খণ্ডকটা শুধুমাত্র বাহ্যিক সেটা হচ্ছে অপ্রকৃত, আর অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের খণ্ডকটাই গঠিত। ধরো একজন প্রাণীর ভেতর বরাবরও আলাদা আলাদা, ভেতরে ভেতরে বাইরের দিক থেকে তো আছেই, ভেতরেও ছোট ছোট পার্ট আছে, অভ্যন্তরীণ গঠনেও ছোট ছোট পার্ট আছে। এটাই হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন। উদাহরণ হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা কেবল যেটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা যে কেঁচো জোক এগুলি পড়ি, এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের মধ্যে পড়ে, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি খণ্ডককে কি বলা হয়? সোমাইট বলা হয় বা সেগমেন্ট বলা হয়, এটা এমসিকিউ তে এসে গেছে বোর্ডে। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন আসো অঞ্চলায়ন। অঞ্চল জিনিসটা কি? যেমন মস্তক একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল, অঞ্চল না? তুমি ঘাসফড়িং পড়ার সময় পড়ছো অঞ্চলায়ন, অর্থাৎ এদের মস্তকে একটা অঞ্চল থাকে, বক্ষ অঞ্চল থাকে, উদর অঞ্চল থাকে। অর্থাৎ যখন ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট গুলা মিলিত হয়ে একটা বড় অংশ গঠন করে, যেটার কাজ আলাদা, যেটার উৎপত্তি আলাদা, সেই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডক মিলিত হয়ে যে বড় পার্টটা গঠন করলো, ওইটাই হচ্ছে অঞ্চল। এবং এই অবস্থাটাকে বলা হয় অঞ্চলায়ন। উদাহরণ হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। নিচের কোনটিতে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন উপস্থিত? উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। এটা এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসছে, প্রতিবার বোর্ডে কোনো না কোনো বোর্ডে এটা দিবেই। ওকে, এখন আসো আমাদের সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা কি জিনিস? ধরো একটা প্রাণী এককোষী হতে পারে, শুধুমাত্র কোষ দ্বারা গঠিত হতে পারে, ভালো কথা। আবার কোষগুলা মিলিত হয়ে টিস্যুও গঠন করতে পারে, আবার টিস্যুগুলা মিলিত হয়ে কি গঠন করতে পারে? তন্ত্র ডেভেলপ করতে পারে। তাহলে কিছু কিছু প্রাণী হচ্ছে শুধু কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। উদাহরণ হচ্ছে প্রথমটা, একদম কোষীয় মানে কি একদম সরল। তাহলে সরলটা কি হবে? সবসময় প্রথমটা হবে। প্রথম মানে হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। তাহলে তোমাকে আমি যদি বলি নিচের কোনটি কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, অপশনে যদি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা দেয়, তুমি পারবা না? অবশ্যই পারবা। কোষ টিস্যু দ্বিতীয়টা, নিডারিয়া। টিস্যুর সাথে অঙ্গ গঠন করছে, সেটা হচ্ছে তিন নাম্বারটা, প্লাটিহেলমিনথেস। আর অঙ্গের সাথে সাথে তন্ত্র, যেমন আমাদের কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, আবার তন্ত্র ডেভেলপ করছে। তাহলে এই তিনটা যখন থাকবে সেটা হচ্ছে নেমাটোডা থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবাই। সবাই, বাস, কাহিনী শেষ। এখন আসো, এইখানে একটা এক্সেপশনাল জিনিস দিয়ে আছে, এইটা হালে বোর্ডে খুব আসতেছে এমসিকিউ তে, সেটা হচ্ছে সংবহন তন্ত্র। আমাদের একটা সংবহন তন্ত্র আছে না, রক্ত সংবহন তন্ত্র। অনুরূপ ভাবে বিভিন্ন পর্বের প্রাণীতেও অনুরূপ অনুরূপ সংবহন তন্ত্র উপস্থিত। একটাকে বলা হয় অর্ধমুক্ত, আর একটাকে বলা হয় মুক্ত, আর একটা হচ্ছে বদ্ধ। বদ্ধ কি জিনিস? যেই সংবহন তন্ত্রের রক্ত বা রস, অর্থাৎ আমরা রস বলতে রক্তকেই বুঝি, রক্তই ধরলাম, রক্তটা শুধুমাত্র হার্ট এবং এর সাথে যুক্ত ধমনী এবং শিরার মধ্যে আবদ্ধ থাকে, সেটাই হচ্ছে বদ্ধ। অ্যানেলিডা থেকে শুরু করে, অ্যানেলিডা এবং কর্ডাটা দুইটা পর্ব, অ্যানেলিডা এবং কর্ডাটা। আর একটা হচ্ছে মুক্ত, যেখানে তোমার রক্তটা শুধু হার্ট এবং তার সাথে যুক্ত ভেসেল, ব্লাড ভেসেল, কৈশিক জালিকা, শিরা এবং ধমনীর মধ্যে শুধু থাকবে না, বরং সেটা ধমনী থেকে কোনো একটা কোষের কোনো একটা গহ্বরে উন্মুক্ত হবে। আমরা জানি আর্থ্রোপোডাদের রক্তপূর্ণ একটা গহ্বর থাকে, যেটাকে বলা হয় হিমোসিল। এরা গহ্বর এবং গহ্বরের মধ্যে রক্ত গেছে, তাহলে 100% সংবহন তন্ত্রটা কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। আর এই দুইটার মাঝামাঝি হচ্ছে অর্ধমুক্ত। উত্তর হচ্ছে মলাস্কে। এটা 3 স্টার কোশ্চেন, এটা বোর্ডে আসছে। আচ্ছা, দ্যাটস অল আমাদের প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি। এক্সেপশনাল আরেকটু কিছু আছে, যেরকম ক্লিভেজ, আমি আগেই পড়াইছি, এ সিরিজ অফ মাইটোটিক ডিভিশন অফ জাইগোট। আচ্ছা, ক্লিভেজ কি হইতে পারে? 3 প্রকার হইতে পারে। সেই ক্লিভেজটা যদি সাইকেলের চাকার স্পোক দেখছো না, ওই স্পোক বরাবর যদি আমার কোষগুলো বিভাজিত হইতে থাকে, তখন সেই ক্লিভেজটাকে বলা হয় কি? অরিও ক্লিভেজ। অ আ আমার সাথে মিল আছে, অরিও আর্থ্রোপোডা। সর্পিল, সর্পিল মানে বুঝো পেঁচানো সিঁড়ি দেখছো না? অর্থাৎ আমার জাইগোটের কোষ, জাইগোটের কোষগুলা যখন পরবর্তীতে এরকম পেঁচায় পেঁচায় বিভাজিত হয়, তখন সেটাকে বলা হয় সর্পিল। তুমি এভাবে পড়বা, সর্পিল, মূলা, আনি। তাহলে মূলাতে কি? মলাস্কা, আনিতে কি? অ্যানেলিডা, কাহিনী শেষ। আর দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় কি? যখন আমার কোষগুলা দুই পার্শ্ব বরাবর বিভাজিত হয়, কথা বোঝা গেছে? তখন সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। যেমন উদাহরণ হচ্ছে কর্ডাটা পর্বে যে ক্লিভেজটা, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। নিচের দিকে আসো, কুসুমের ভিত্তিতে ক্লিভেজ। কুসুম কি জিনিস এটা তোমার বোঝার দরকার না, এটা আমরা আর একটু বড় হইলে বুঝতে পারবো। আপাতত জাস্ট মনে রাখবা, অল্প কুসুম থাকলে সেটা হচ্ছে হলোব্লাস্টিক, আর বেশি কুসুম থাকলে সেটা হচ্ছে মেরোপ্লাস্টিক। আচ্ছা, কুসুম কি? ভ্রূণের পুষ্টির উপাদান
আর কিচ্ছু না। ভ্রূণটা যে পুষ্টি উপাদানটা গ্রহণ করে সেই পুষ্টি উপাদানই হচ্ছে কুসুম। কুসুম যে পাশে অবস্থান করে, মনে রাখবা কুসুম কোষের খাদ্য, এই জন্য সেটাকে বলা হয় ভেজিটেবল পোল। আর যার যে পাশে নিউক্লিয়াস অবস্থান করে নিনি, তাহলে অ্যানিমাল পোলে, দেখো নিউক্লিয়াসে নি আছে, অ্যানিমালেও নি আছে। তাহলে ভেজিটাল পোল আর আর অ্যানিমাল পোল কি জিনিস আমি বুঝতে পারছি। কাহিনী শেষ। কাহিনী শেষ, এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই। তাহলে আমরা বললাম প্রাণীর যে শ্রেণীবিন্যাসের ভিত্তি সবগুলাই পড়ে ফেলছি। তোমার কাজ হচ্ছে বইটা সুন্দর মতো, আমি যেভাবে ট্রিক্স দিয়ে পড়াইছি বইয়ের থেকে সুন্দর মতো দাগায় দাগায় সেই জিনিসগুলা পড়ে ফেলানো, আর কিছু এখান থেকে পড়া লাগবে না। আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখন প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে। ঠিক আছে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল, কই জানো, এই যে এইখানে দেখো শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য। শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য জিনিসটা আসলে কি বলছে, শ্রেণীকরণের শ্রেণীকরণের যে কোনো ধাপের জনগোষ্ঠীকে বলা হয় হচ্ছে ট্যাক্সন, শ্রেণীবদ্ধগত একক। অর্থাৎ এখান থেকে তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হবে নিচের কোনটি শ্রেণীবদ্ধগত একক, উত্তর হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সন কি জিনিস খেয়াল করো, আমরা যে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এই 7টা মৌলিক ধাপ অনুসরণ করি শ্রেণীবিন্যাসের বেলায়। মানুষের বেলায় কি হয়, হোমোস্যাপিয়েন্স পর্যন্ত আসে। তাহলে যে হোমোস্যাপিয়েন্স বা হোমো বা ম্যামালিয়া, এই এক একটাকেই আমরা বলতেছি হচ্ছে ট্যাক্সন, আর কিছু না। ওকে, আচ্ছা চলে আসো আমাদের এর পরের পৃষ্ঠায়। ক্যাটাগরিকরণ বা র্যাঙ্কভুক্তকরণ, এই জায়গাটায় আমি তোমাকে কেবল দাগাইলাম যে ট্যাক্সন হচ্ছে শ্রেণীভুক্ত শ্রেণীবদ্ধগত একক, এখান থেকে আর কিছু লাগবে না। আর প্রত্যেকটা প্রাণীকে এইভাবে যে জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্রগণ প্রজাতিতে আমি সুন্দরভাবে সাজাচ্ছি, এইটাকেই বলা হয় হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি বা সংক্ষেপে হায়ারার্কি। বাস, কাহিনী শেষ। এখানে সেই কথাগুলাই বলা হয়েছে, জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণপ্রজাতি, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। আমি এটা বাংলায় বলছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টি, এটা এমসিকিউ এর খুব চমৎকার একটা কোশ্চেন, সেটা হচ্ছে 7টি। আর এখানে একটা কোশ্চেন করা হয় শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি একক কোনটা, উত্তর হচ্ছে প্রজাতি, সবার নিচেরটা। আর একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটি, উত্তর বললাম কিংডম না, খবরদার, উত্তর হচ্ছে ফাইলাম বা পর্ব। আর একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটি, উত্তর হচ্ছে রাজ্য বা কিংডম। এই 3টা কথা বললাম, তোমার মুখস্থ রাখতে হবে। মৌলিক একক হচ্ছে প্রজাতি, সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব, আর সার্বজনীন স্তর হচ্ছে রাজ্য বা কিংডম। বাস, কাহিনী শেষ। নোমেনক্লাচারের মধ্যে আমাদের 2টা কথা লাগবে, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। আর একটা নামকরণ আছে ত্রিপদ নামকরণ, সেটা হচ্ছে পাখি বিজ্ঞানী স্লেজেল। বলো আমার সাথে, বলো, পাখি বিজ্ঞানী স্লেজেল। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আচ্ছা, এখন দ্বিপদ নামকরণের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা জাস্ট একটু রিডিং দিবা, আমি লিখে রাখছি। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ আমি কেবল পড়লাম, হারম্যান স্লেজার সর্বপ্রথম ত্রিপদ নামকরণ প্রবর্তক করেন, এবং ICJEN এর পূর্ণরূপ নিয়ে তোমরা অনেক প্যাচাল বাঁধাও, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিশন নট কোড। আমি কি বলছি, ICJEN এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল কমিশন নট কোড, কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লাচার, এইটা হচ্ছে ICJEN এর পূর্ণরূপ। ওকে, ওকে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, নট কোড, অবশ্যই কমিশন লিখতে হবে। নিচের কোনটি ICJEN এর পূর্ণরূপ, এটা বললাম বোর্ডে আসা কোশ্চেন। আচ্ছা, এখান থেকে টোটাল জিনিসটা একটু রিডিং দিবা। নিচের দিকে একটা কথা লেখা আছে, দেখো টটোনিম কি জিনিস, যখন একটা প্রাণীর নামের যেই প্রজাতির নাম আর গণের নাম সেম হয়ে গেছে, যেরকম কাতল মাছের নাম ক্যাটলা, ক্যাটলা নাম দুইটা কিন্তু সেম, প্রজাতির নাম গণের নাম সেম, তখন সেটাকে সেই নামটাকে বলা হয় টটোনিম। আর এখানে একটা কথা বলা হয়েছে, নামকরণের সময় যে প্রাণীকে নমুনা হিসেবে ব্যবহার করা হয় তাকে বলা হয় টাইপ স্পেসিমেন। তাকে কি বলা হয়, টাইপ স্পেসিমেন। আশা করি এটা তুমি বুঝবা। চলো আমরা এখান থেকে সরাসরি চলে আসি, এখান থেকে আর কিছু পড়ার নাই, জাস্ট একটু রিডিং দিবা, আর কিছু এখান থেকে পড়ার কিছু নাই, জাস্ট একটু রিডিং দিলেই হবে। আমরা সরাসরি চলে আসব, সেটা হচ্ছে হিকম্যান এটেল 2017 অনুযায়ী আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে টোটাল 33টা পর্বকে প্রধান পর্ব এবং গৌণ পর্ব অনুযায়ী ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টা, প্রধান পর্ব বা মেজর ফাইলাম বলা হয় 9টা। ওকে, বাকিগুলাকে গৌণ পর্ব। প্রধান পর্বের মধ্যে 8টা হচ্ছে নন কর্ডাটা আর একটা হচ্ছে কর্ডাটা। তাহলে মেজর ফাইলাম কয়টা, উত্তর হচ্ছে 9টি। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। বাস, সো দ্যাটস ইট। চলো আমরা এখন শুরু করব, সেটা হচ্ছে আমাদের মেইন পড়াশোনা, যেটা সেটা হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। কি পর্বের বৈশিষ্ট্য, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। ওকে, তো পরিফেরা পর্বটা খুবই কমন জিনিস। পরি শব্দটা আসছেই হচ্ছে পরিমণি থেকে, না, বাট পোরাস শব্দ থেকে, অর্থাৎ পোরাস শব্দের অর্থ হচ্ছে
পোর বা ছিদ্র, অর্থাৎ এরা হচ্ছে ছিদ্রাল প্রাণী। তো আমরা সব বৈশিষ্ট্য মুখস্থ করব আমাদের পরিমণি আপুকে নিয়ে। চলো আমরা একটু মুখস্থ করে আসি। দেখো ছন্দটা একটু দেখো, এটা একটু নোট করো। লেখা আছে অস্থির, সরি আমি একটু মোটা কালি নেই, সেটা হচ্ছে অস্থির পরিমণি আপা স্পঞ্জ না পরে হিল পরে মুকুলের সাথে গেম খেলেছে। কথাটা কি বলছি? অস্থির পরিমণি আপা, যেহেতু পরিমণি স্থির না অস্থির, আর পরিমণি আপু না বলে একটু আপা বলো, স্পঞ্জ না পরে হিল পরছে, সে তো আর হিল পরবে না, সে তো স্পঞ্জ পরবে না, স্বাভাবিকভাবে হিল পরবে। হিল পরে কার সাথে গেম খেলছে? রাজের সাথে না, মুকুলের সাথে। দেখো এখানে কথা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য, যেহেতু একদমই প্রথম, তাহলে এই পর্ব 100% সরলতম একটা বৈশিষ্ট্য। প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা পয়েন্ট করে লিখবা, তাহলে কি হবে? তোমার পয়েন্ট বাড়বে, নাম্বার বাড়তে সুবিধা হবে। কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। এবং বলছি দেখো অস্থির, অস্থির মানে এইখানে অস্টিয়া থাকে। অস্টিয়া গুলা কি? ছোট ছোট ছিদ্র, ছোট ছোট কি থাকে? ছিদ্র থাকে। এই ছিদ্রগুলাকে বলা হয় কি? অস্টিয়া। এবং এই ছোট ছোট ছিদ্রগুলা মাঝখানে আইসে একটা বড় নালিকাকার অংশের সাথে মিলিত হয়, যেটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। এবং স্পঞ্জোসিলটা, এইটা ধরো আমার একটা এই বড় নালিকা, এই স্পঞ্জোসিলের অভিমুখে বাইরের দিকে একটা বড় কি থাকে? মুখ থাকে। এই মুখটাকে বলা হয় অস্কুলাম। মুখটাকে কি বলা হয়? অস্কুলাম। আপাতে এদের কিছু লার্ভা দশা আছে। আতে হচ্ছে অ্যামফিব্লাস্টুলা, আতে অ্যামফিব্লাস্টুলা, পাতে হচ্ছে প্যারেনকাইমুলা। স্পঞ্জ না পড়ে কি পড়ছিল? হিল। তাহলে স্পঞ্জটা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত, এবং স্পঞ্জোসিল থাকে, এবং এদের গায়ে গায়ে কিছু চুনময় কাটা থাকে যাকে বলা হয় স্পিকিউল, আর কিছু জৈব তন্তু থাকে যার নাম হচ্ছে স্পঞ্জিল। আমি কি বলছি? না পড়ে, নাতে হচ্ছে নালীতন্ত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং হিল, হিলতে হচ্ছে মেসোহিল। এদের যে ফাঁকা স্থানগুলা থাকে বিভিন্ন স্তরের মধ্যে, কোষগুলার মধ্যে, এটা তো কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, এই কোষের মধ্যে মেসোহিল নামক এক প্রকার পদার্থ থাকে। আর মুকুলের সাথে কি করছে? গেম খেলছে, অর্থাৎ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে। আর গেমিউল, গেমিউল হচ্ছে এদের অযৌন জনন পদ্ধতি। এদের কি? অযৌন জনন পদ্ধতি। ইনশাল্লাহ সবগুলা বৈশিষ্ট্য তোমার মুখস্থ হয়ে গেছে। বুঝো আর না বুঝো তুমি লিখে দিয়ে আসতে পারবা। এটাই হচ্ছে তোমার মেইন ট্রিক্সটা থাকবে, তুমি বুঝো আর না বুঝো তোমার পরীক্ষা হলে পায়ে দিয়ে আসতে হবে। দ্যাটস অল আমাদের পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। চলো আমরা নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের মধ্যে ঢুকে যাই। নিডারিয়া পর্ব হচ্ছে আমাদের 2 নাম্বার পর্ব। সো চলো আমরা একটু ট্রিক্সটা দেখে আসি। দেখো নিডারিয়ার আগে কি আছে? সি আছে। তাহলে তুমি পড়ার সময় এভাবে পড়বা, সি নিডারিয়া। তাহলে কি? সি নিডারিয়া তে গেলে বহু নিডোসাইট পাই। কি বলছি? সি নিডারিয়াতে গেলে বহু নিডোসাইট পাই। তাহলে সি নিডারিয়া, সিতে হচ্ছে সমুদ্র না, তাহলে এই নিডারিয়ান পর্বের প্রাণীদেরকে বলা হয় সমুদ্রের ফুল বা সমুদ্রের সৌন্দর্য। আর সমুদ্রে থাকে কি? প্রবাল, প্রবাল, প্রবাল। আর সি, সিতে হচ্ছে সিলেন্টেরন, পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তুমি হাইড্রাতেও পড়ছো যে এদের কেন্দ্রের দিকে একটা গহ্বর পাওয়া যায়, লম্বা নলাকার স্ট্রাকচার, যেটাকে বলা হয় সিলেন্ট্রন। খুবই গুরুত্বপূর্ণ, এখানে একই সাথে পরিপাক এবং একই সাথে সংবহন ঘটে বলে এটার অপর নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন গহ্বর। এটা বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আচ্ছা, এখন 2 নম্বরে বলছে কি? নিডারিয়ার যেই ডা ডা ডাতে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যাক্টোডাম এবং গ্যাস্ট্রোডাম থাকে। এদের মধ্যে কোনো মেসোডাম থাকে না। এটা কি? দ্বিস্তরী প্রাণী। বাইরের স্তরকে বলা হয় অ্যাক্টোডাম, ভেতরের স্তরকে বলা হয় কি? গ্যাস্ট্রোডাম। এইভাবে লিখবা লেখার সময়, কিন্তু মুখস্থ করবা এইভাবে। এবং গ্যালে, আমি কি বলছি? নিডারিয়াতে গ্যালে, গ্যালেতে হচ্ছে গ্লিয়া মানে মেসোগ্লিয়া। এদের অ্যাক্টোডাম এবং মেসোডামের এন্ডোডাম তথা গ্যাস্ট্রোডামের মাঝখানে একটা অকোষীয় জেলির মতো স্তর পাওয়া যায়, যেটার নাম কি? মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া কি? 100% অকোষীয়। 100% কি? অকোষীয় জেলির মতো স্তর। আরেকটা বলছি বহু, বহুতে হচ্ছে বহুরূপিতা। বহুরূপিতা কি? এদের ভিন্ন ভিন্ন সদস্য বিভিন্ন আকার আকৃতি স্ট্রাকচার রং রঙিন গঠন করতে পারে। একজনের সদস্য থেকে আর এক সদস্যের খুবই বৈচিত্র্যটা বেশি, এতে এটা কি বলা হয়? বহুরূপিতা। এবং বলছে নিডোসাইট পাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নিডারিয়ানদের একটা দংশন অঙ্গাণু তথা সেল থাকে, একটা দংশক সেল থাকে যার নাম হচ্ছে নিডোসাইট। নিডোসাইট কোষ এবং নেমাটোসিস্ট, এবং নিডোসাইটের মধ্যে একটা থলি থাকে যেটা হচ্ছে দংশক অঙ্গাণু নামে পরিচিত, এটার নামে হচ্ছে নেমাটোসিস্ট। আর একটা কি বলছি লাস্টে? বলছি পাই। পাইতে খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা লার্ভা দশা, সেটা হচ্ছে প্লানুলা। দেখো নিডারিয়াতে নিড প্লাস আরিয়া, আরিয়া মানে কি? অরিও। আরিয়া মানে কি? অরিও মানে কি? এদের যে প্রতিসাম্যতা সেটা হচ্ছে অরিও প্রতিসাম্যতা।
উদাহরণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রা জেলিফিশ, জেলিফিশের বৈজ্ঞানিক নামটাও লাগবে, আউরেলিয়া আউরিয়াটা। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচের দিকে একটা নোট লিখছি দেখো, নিচের দিকে একটা নোট লিখছি দেখো, সেটা হচ্ছে মেসো হিল পাওয়া যায় হচ্ছে পরিফেরাতে, আর মেসোগ্লিয়া পাওয়া যায় নিডারিয়াতে। এটা আমাদের বোর্ডে এমসিকিউটা বারবার আসছে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট টু রিমেম্বার, প্রবাল প্রাচীরে বসবাস করে 25%, 25% নিডারিয়ান জীব, প্রবালের প 25-এর প। আর স্বাদু পানির নিডারিয়ান হচ্ছে 20। দেখো স্বাদু পানি লিখতে হলে কি লেখে, H2O। দেখো H2O টাকে তুমি যদি নিচের টু না লিখে তুমি যদি এইভাবে লেখো, তাহলে লাস্টে কি থাকে, 20 থাকে। তাহলে স্বাদু পানিতে কত বসবাস করবে, 20%। তাহলে স্বাদু পানি, পানি বললে 20, আর প্রবালের প দিয়ে 25, কাহিনী শেষ। আমরা চলো শুরু করি। সেটা হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী, যারা হচ্ছে চ্যাপ্টা কৃমি নামে পরিচিত। প্ল্যাটি মানে ফ্ল্যাটি, প্ল্যাটি মানে কি, ফ্ল্যাটি মানে ফ্ল্যাট, চ্যাপ্টা কৃমি। সো চলো আমরা চ্যাপ্টা কৃমির বৈশিষ্ট্যগুলো করে আসি। প্লাটি হেলমিনথেস পর্বের বৈশিষ্ট্যগুলো তার পর্বের নাম দিয়ে মুখস্থ রাখা যায়। দেখো, পিতে হচ্ছে প্যারাসাইট, এরা কি পরজীবী হিসেবে থাকে, এবং এদের মুখের সামনের দিকে একটা প্রোগ্লোটিড থাকে। কি থাকে, প্রোগ্লোটিড থাকে। এবং এরাও তো অ্যাসিলোমেট, তাই না? তার মানে মাঝখানে যে ফাঁকা স্তরগুলা, কোনো কোন কোষ স্তর, কোন গহ্বর গুলা কিছু কোষ দ্বারা পূর্ণ থাকে, যেটাকে বলা হয় প্যারেনকাইমাল সেল। প্যারেনকাইমাল সেল, তাহলে পি দিয়ে প্লাটিহেলমিনথেসে পি দিয়ে কি, প্যারাসাইট, প্রোগ্লোটিড, প্যারেনকাইমাল সেল। এবং এ দিয়ে হচ্ছে এরা অ্যাসিলোমেট। এরা কি, অ্যাসিলোমেট। টি দিয়ে হচ্ছে এরা টিপ্লোব্লাস্টিক। এরা কয় স্তর বিশিষ্ট টিপ্লোব্লাস্টিক, আমি একটু আগেই পড়াইছি, যেটা অ্যাসিলোমেট হলো এরা টিপ্লোব্লাস্টিক। এবং টিস্যু অর্গান, মানে টিস্যু অর্গান সংগঠন মাত্রার প্রাণী। এই হচ্ছে এদের হুক থাকে, এদের কি চোষক অঙ্গ থাকে, যার মাধ্যমে এরা অপর, বলছি না পরজীবী, তার মানে কি অপর কোনো হোস্ট সেল বা অপর কোনো বডি থেকে, যেরকম আমাদের দেহের মধ্যে অনেক ধরনের কৃমি আছে, তারা কি করে, চুষে চুষে রক্ত খায়, কেউ খাদ্য খায়, তাই না? তাহলে সের জন্য একটা চোষক লাগবে, যেটাকে বলা হয় হুক। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এই হচ্ছে হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইটের বাংলা হচ্ছে উভলিঙ্গ। আর লাস্টে এম আছে, এম হচ্ছে মেসেনকাইম। এদের কোষের কোষের মধ্যে মেসেনকাইম নামক এক প্রকার টিস্যু দ্বারা পূর্ণ থাকে। আচ্ছা, লাস্টের দিকে এস, এস তে হচ্ছে সাকার। সাকার মানে হচ্ছে চোষক। চোষক, চোষকে আস্তে আস্তে সে পরিণত হয়ে হুকে পরিণত হয়ে যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসবেই, যে শিখা কোষ। শিখা কোষ কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, এস দিয়ে মনে রাখবা, শিখা সেল বা ফ্লেম সেল। শিখা সেল বা ফ্লেম সেল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়, প্লাটিহেলমিনথেস। এবং এদের এস তার একটা মনে রাখবে, এদের লার্ভা দশার নাম হচ্ছে সিস্টি সার্কাস বা স্পোরোসিস্ট বা সার্কারিয়া। ঠিক আছে, এদের লার্ভা দশার নাম। আর একটা কথা আছে, সরলতম ত্রিস্তরী প্রাণী, খুবই গুরুত্বপূর্ণ। সরলতম ত্রিস্তরী প্রাণী, কারণ এই পর্বের প্রাণীতে প্রথম ত্রিস্তরী দশা লক্ষ্য করা যায়। একটা নোট লেখছি দেখো, লেখা আছে প্লাটিতে পায়ু নাই। প্লাটিতে কি নাই, পায়ু নাই, অর্থাৎ পায়ু ছিদ্র থাকে না। আর মাথায় স্কোলেক্স পাই। মাথায় কি পাই, একটা স্কোলেক্স পাই। স্কোলেক্স নামক একটা ক্ষুদ্র অঙ্গাণু, যেটা প্লাটিহেলমিনথেস পর্বে পাওয়া যায়। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বের মুখস্থ হয়ে গেছে আমাদের। এখন চলে আসো আমাদের নেমাটোডা পর্ব। এখন চলে আসো আমাদের নেমাটোডা পর্ব। সো নেমাটোডা পর্ব প্রাণীগুলাকে বলা হয় হচ্ছে গোল কৃমি বা থ্রেড ওয়ার্ম বা সুতা কৃমি। গোল কৃমি বা থ্রেড ওয়ার্ম বা সুতা কৃমি, অর্থাৎ এটা সুতার মতো থাকে, গোল হিসেবে গোল গোল হয়ে থাকে। চলো আমরা এই পর্বের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করি। আমরা এই নিচের একটা ছোট্ট ছোট লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি, আসো। বলছে নেমাটোডা, নেমা শব্দের অর্থ হলো সুতা। নেমা শব্দের অর্থ কি, সুতা। তাহলে এই জন্য এদেরকে সুতাকৃমি বলে। আর সুতা গোল করা যায়, এই জন্য এদেরকে বলা হয় আর এক নাম হচ্ছে গোল কৃমি বা রাউন্ড ওয়ার্ম। আচ্ছা, এন্ড নেমাটোডার প্রথম অক্ষর হচ্ছে ন। ন দিয়ে মনে রাখবা, দেহ নলাকার, দেহটা কিরকম এবং নলাকার। আবার পৌষ্টিক নালীয় নলাকার, তাহলে একটা নলের মধ্যে আর একটা নল, তাহলে কি হবে, এজন্য দেহকে বলা হয় নলের মধ্যে নল বা টিউব উইদিন এ টিউব। এটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিউব উইদিন টিউব স্ট্রাকচার দেখা যায় কোন পর্বের প্রাণীতে, উত্তর হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীতে। আচ্ছা, আচ্ছা, তাহলে একটি নল পাইপের কথা চিন্তা করো। একটা পাইপের কথা চিন্তা করো, তার উপরের দিকও ফাঁকা থাকে, নিচের দিকও ফাঁকা থাকে। দ্যাট মিনস একটা নলের কথা চিন্তা করলে দুই পাশে ছিদ্র, অর্থাৎ এদের মুখ ছিদ্র উপস্থিত, এদের পায়ু ছিদ্র উপস্থিত। প্লাটি হেলমিনথেসে পায়ু নাই, আমি কথা একটু আগে বলছি, প্লাটিতে পায়ু নাই, কথা মনে আছে? কিন্তু নেমাটোডাতে পায়ু ছিদ্র আছে, মুখ ছিদ্র আছে। নেমা একটা, ধরো যমজ বোন আছে, নেমা একটা মেয়ের নাম, যার একটা যমজ বোন আছে। যমজ বোনের নাম হচ্ছে দীপা। তাহলে নেমার সাথে তোমার মনে থাকতে হবে দীপা। দ্যাট মিনস দীপাতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং যৌন দ্বিরূপতা দেখা যায়।
কি দেখা যায়? যৌন দ্বিরূপতা। হোয়াট ইজ যৌন দ্বিরূপতা? যৌন দ্বিরূপতা হচ্ছে যখন কোন প্রজাতির পুরুষ এবং স্ত্রী সদস্যদের আকার আকৃতিগত পার্থক্য দেখা যায়। 100% পুরুষ সদস্যদের আকার আকৃতিতে পার্থক্য দেখা যাচ্ছে, স্ত্রী সদস্যদের আকার আকৃতিতে পার্থক্য দেখা যাচ্ছে। এই পার্থক্যটাই হচ্ছে যৌন দ্বিরূপতা, আর কিছু না। এই নেমা আর দীপা দুজন দেখতে কিউটি, দুজন দেখতে কি খুবই কিউট। তাহলে কিউটিকে মনে রাখবা, এদের দেহের উপরে কিউটিকল এবং ইলাস্টিন নির্মিত একটা আবরণ থাকে। কিউটিকল এবং ইলাস্টিন নির্মিত একটা আবরণ থাকে। এবং সারাদিন এই নেমা আর দীপা কি করে? ঠোঁটে লিপস্টিক মেরে থাকে, অর্থাৎ ঠোঁট বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিণত হয়। ঠোঁট কিসে পরিণত হয়? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিণত হয়। কিন্তু কথা, ভয়ঙ্কর কথা হইলো, এই নেমার দীপার যে আব্বাজান, সে আব্বাজান হচ্ছে র্যাব। র্যাবতে বাবা র্যাব মানে কি? বিডি র্যাব। বিডি র্যাব দরজা খোল, দ্যাট মিনস র্যাব দিয়ে মনে রাখবা হচ্ছে এদের একটা লার্ভা দশার নাম আছে, র্যাবডিটি ফর্ম লার্ভা। ল্যাবডিটি ফর্ম লার্ভা। আচ্ছা, আর নেমার মা দিয়ে মনে রাখবা আর একটা লার্ভা দশার নাম মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, র্যাব মাঝে মাঝে কি হয়? ছদ্মবেশ ধারণ করে না? ছদ্ম, মনে আছে? ছদ্ম মানে হচ্ছে সিউডো, অর্থাৎ সিউডো সিলোমেট, অর্থাৎ কি সিউডো সিলোমেট। দ্যাটস অল অ্যাবাউট নেমাটোডা। চলো আমরা একটা গুরুত্বপূর্ণ নোট পড়ে আসি। দেখো লেখা আছে প্লাটি প্লাস নেমা কোনোটাতে রস নাই। কি নাই? রস নাই। দেখো তালিব্য সদে রস লিখছি, দ্যাট মিনস রতে রক্ত সংবহন তন্ত্র, তালিব্য সতে শ্বসন তন্ত্র অনুপস্থিত। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ নেমাটোডা পর্বের উদাহরণ, সেটা হচ্ছে লোয়া লোয়া চোখ কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস গোল কৃমি, উকেরিয়া ব্যাংক্রফটি, যেটা হচ্ছে গোদ রোগ সৃষ্টি করে। খুবই গুরুত্বপূর্ণ, বইতে লেখা আছে, টানা মুখস্থ করে ফেলবা। চলো আমরা মলাস্কা পর্বের প্রাণীতে চলে আসি। মলাস্কা পর্বের প্রাণীদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী মানে কি? এরা হচ্ছে নরম প্রাণী, কিন্তু এদের বাইরে একটা শক্ত খোলস থাকে। তার মানে ফার্স্টে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, দেখো মলাস্কা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব। এদের দেহ নরম, মাংসল, অখণ্ডায়িত। 100% এরাও সিলোমের দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সুস্পষ্ট মাথা থাকে। কিন্তু যে আমি বলছি যে এর দেহটা নরম, তাহলে 100% দেহটাকে একটা আবরণ লাগবে, এর নাম হচ্ছে ম্যান্টল। ম্যান্টল নামক পাতলা আবরণ দেহ আবৃত থাকে, এবং এই ম্যান্টল কিছু চুন্ময় পদার্থ ক্ষরণ করে, যেখান থেকে পরবর্তীতে মলাস্কা পর্বের একটা খোলক তৈরি হয়, খোলক বা শেল তৈরি হয়। দেহ গহ্বরে খুব সংক্ষিপ্ত এবং হিমোসিলে পরিণত হয়েছে, এটা আমরা সবাই জানি। এবং দেহের অঙ্কীয় দেশে মোটা চামড়া প্রশস্ত মাংসল পিণ্ডের মতো পদে রূপান্তরিত হয়েছে। তুমি যদি একটা মলাস্কার কথা চিন্তা করো, ঠিক আছে, তুমি যদি একটা মলাস্কার কথা চিন্তা করো, দেখবা যে প্রাণীটা হচ্ছে এরকম। প্রাণীটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা কিচ্ছু না, একটা কিচ্ছু না, জাস্ট একটা হচ্ছে, তুমি কি করবো, কি বলবো, সেটা হচ্ছে মোলাস্কা পর্বের যে কোনো পর্বের প্রাণী, মোলাস্কা পর্বের যে কোনো প্রাণী, শামুকের কথা চিন্তা করতে পারো। এবং এই দেহটা দেখবা যে একটা খোলস এইভাবে আবৃত করে রাখছে। এই যে লাস্টের দিকের যে পার্টটা, লাস্টের দিকের যে পার্টটা, এইটা দিয়ে বললাম সে চলাচল করে, এটাকেই বলা হয় হচ্ছে মাংসল পদ। কি বলা হয়? মাংসল পদ বলা হয়। এটা হচ্ছে তার খোলস। এটা হচ্ছে কি তার খোলস, এবং সুস্পষ্ট মাথা দেখা যায়। দ্যাটস ইট, এটাই আমাকে বলছে। এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে একটা চমৎকার এমসিকিউ তোমাকে দিবে। সেটা হচ্ছে এই যে রেডুলা বা রেতি জিহ্বা পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? উত্তর হচ্ছে মলাস্কা। খুবই গুরুত্বপূর্ণ। আর কিচ্ছু তোমার এখান থেকে লাগবে না, এইটুকু পড়লে পড়তে পারো। জাস্ট লাগবে হচ্ছে এদের রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত, বাস, কাহিনী শেষ। এবং এর উদাহরণ দুইটা খুবই গুরুত্বপূর্ণ, আগে বলছি, আপেল শামুক, পিলা গ্লোবোস আর অক্টোপাস ম্যাক্রোপাস। বাস, কাহিনী শেষ। তাহলে অক্টোপাস কোন পর্বের প্রাণী? রিয়ারিয়া না মলাস্কা? আচ্ছা, চলে আসো অ্যানেলিডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যের মধ্যে। অ্যানেলিডাদের বলা হয় অঙ্গুরিমালা। আমি আগেই বলছি, যখন কোনো পর্বের নাম মুখস্থ, পর্বের বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা, নর্মালি এক চাপা পরে মুখস্থ করবা না, একটু রিলেট করার চেষ্টা করো। চোখ বন্ধ করে অ্যানেলিডা তথা কেঁচোর কথা তুমি চিন্তা করো। কেঁচোর যে বৈশিষ্ট্যগুলো, অ্যানেলিডারও সেম বৈশিষ্ট্য। লিখে ফেলো কি বৈশিষ্ট্য? দ্বিপার্শ্বীয় প্রতিসম, লম্বা নলাকৃতির গঠন। 100% একটা কেঁচো নলাকৃতির গঠন, নরম, তুমি পা দিলেই সে চ্যাপ্টা হয়ে যাইতেছে। দেহ প্রাচীর এপিডার্মিস গঠিত, যা একটা পাতলা কিউটিকল আবৃত। আচ্ছা, দেহে পেরিটোনিয়াম বেষ্টিত তরলপূর্ণ সিলোম উপস্থিত। আমরা সবাই জানি অ্যানিলিডা হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত। আচ্ছা, দেহে প্রকৃত খণ্ডকায়ন উপস্থিত, একটু আগে আমি তোমাকে পড়াই দিছি। এবং চলনাঙ্গ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চলনাঙ্গ হিসেবে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া অথবা থাকে। এই জিনিসটা খুবই দেখছো যে কেঁচো বা জোকের বেলায় নিচের দিকে একটা ছোট 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 পায়ের মতো জিনিস দেখা যায়, যেটা সামনের দিকে আগায় যেতে থাকে, যেটাতে সামনের দিকে সে আগায় যেতে থাকে, এটাকে বলা হয় কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। আচ্ছা, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এরা যেহেতু প্রত্যেকটা খণ্ডকায়ন উপস্থিত, প্রত্যেকটা খণ্ডকে একটা প্রধান রেচন অঙ্গ থাকে, যার নাম হচ্ছে নেফ্রিডিয়া। যেটার নাম কি? নেফ্রিডিয়া। খুবই খুবই গুরুত্বপূর্ণ, নেফ্রিডিয়া নামক
নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ কোন পর্বে উপস্থিত? উত্তর হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণী, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নেফ্রিডিয়া যেহেতু প্রত্যেকটা পার্ট খণ্ডক তথা সেগমেন্টে থাকে, এই জন্য এদেরকে বলা হয় সেগমেন্টাল অর্গান। কি বলা হয়? সেগমেন্টাল অর্গান। আমরা আগেই জানি এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, একটা জাস্ট নাম্বার লাগবে, সেটা হচ্ছে মুক্ত শাতানু ট্রোকোফোর নামক দশা পাওয়া যায়। কি পাওয়া যায়? ট্রোকোফোর নামক দশা পাওয়া যায়। ওকে, সো আমরা মোটামুটি অ্যালডের প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়ছি। শুনো, বৈশিষ্ট্য তোমার এক গাদা লেখা লাগবে না, ইম্পর্টেন্ট 5-7টা বৈশিষ্ট্য লিখতে পারলে তোমাকে স্যার ফুল মার্ক দিয়ে দিবে। আচ্ছা, লেটস গো। আমরা চলে আসো আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর্থ্রোপোডা আসলে তোমরা সবাই জানো, আর্থ্রোপোডা মানে সন্ধিপদী প্রাণী। যে কোনো মশা মাছি বা চিংড়ির মাছের কথা কল্পনা করো, একটা তেলাপোকার কথা কল্পনা করো, তোমার আর্থ্রোপোডা পর্বের সকল বৈশিষ্ট্য তোমার মনে রাখবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা এমসিকিউ তে প্রচুর পরিমাণে আসছে, যে আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের কি বৃহত্তম পর্ব। আচ্ছা, দেহ সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট এবং মাথার সামনে কি থাকে? একজোড়া অ্যান্টেনা থাকে এবং এদের দেহ ট্যাগমাটা তথা অঞ্চলিক ভক্ত। মস্তকে 2 জোড়া বা একজোড়া অ্যান্টেনা থাকে এবং বহিতক কাইটিন নির্মিত। 100% তুমি দেখছো যে আমাদের যেই চিংড়ি মাছ, যদিও মাছ বলে, এটা মাছ না, চিংড়ি মাছের বাইরে একটা খোলস থাকে, এটা কি 100% শক্ত, শক্ত মানে কাইটিন। আচ্ছা, এবং সিলম সংক্ষিপ্ত, অধিকাংশ সিলম কি রক্তপূর্ণ, যেটাকে বলা হয় হিমোসিল। এবং পৌষ্টিক নালী সম্পূর্ণ, দেহে উপাঙ্গ পরিবর্তিত মুখোপাঙ্গ গঠন করে, রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত, যেহেতু সিলোমা হিমোসিলে পরিণত হয়েছে। সাধারণত দেহতলে এটা লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা তুমি পড়ছো, যে আমাদের ঘাসফড়িং পড়ার সময় পড়ছো, মালপিজিয়ান নালিকা, এটা হচ্ছে এদের প্রধান রেচন অঙ্গ। এটা এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আর এখান থেকে সেরকম কিচ্ছু লাগবে না। চলো আমরা চলে আসি, সেটা হচ্ছে একাইনো ডার্মাটা। একাইনো শব্দের অর্থ হচ্ছে কাটা বা কন্টক ত্বক প্রাণী। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিচে কোনটি কোন পর্বের প্রাণী এরকে কন্টক ত্বক প্রাণী বলা হয়, উত্তর কি দিবা? একাইনো ডার্মাটা। এবং একাইনো ডার্মাটা পর্বের প্রাণীর মধ্যে একটা প্রাণী হচ্ছে সমুদ্র তারা। আচ্ছা, নিচের দিকে চলে আসো। 100% ছবিটা তুমি জাস্ট একটু কল্পনা করো, দেখো 1 2 3 4 5, তাহলে এরা কতরীয় পঞ্চরীয় প্রতিসাম্য। আচ্ছা, দেহে কণ্টকময় স্পাইন এবং পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত থাকে। যেহেতু কাটা, সহজ ভাবে তুমি কি চিন্তা করো, এই কাটারই অপর নাম হচ্ছে স্পাইন এবং পেডিসিলারি নামক বহিকঙ্কাল। দিজ আর কাটা, নাথিং ইজ। দেহ মৌখিক এবং বিমৌখিক তলে বিন্যস্ত। মানে কি? একদিকে মৌখিক থাকে মুখ থাকে, আর একদিকে মুখ থাকে না। ধরো এইখানে একটা মুখ আছে, তাহলে এটা কি হবে? মৌখিক তল। আর যদি এইখানে কোনো মুখ না থাকতো, কি হয়ে যেত? এটা বিমৌখিক তল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৌখিক তলে 5টি অ্যাম্বুল্যাক্রাল খাদ থাকে। মুখছিদ্রের 5টি কোণা থেকে প্রত্যেক বাহুর দিকে মধ্যরেখা বরাবর অগভীর খাঁজ। বিষয়টা কি? ধরো এই জায়গায় একটা মুখ আছে, এই মুখের 5টা কোণা থাকে, 1 2 3 4 5। এই 5টা কোণা বরাবর এখানে একটা খাদ, ড্রেনের মতো একটা খাদ তৈরি হয়ে যায়। এদেরকেই, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাদ। তাহলে অ্যাম্বুল্যাক্রাল খাদ কাদের উপস্থিত থাকে? একাইনোডার্মাটদের। আচ্ছা, সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে নালিকা পথ থাকে। কি থাকে? নালিকা পথ থাকে বা টিউব ফিট থাকে। এবং গুরুত্বপূর্ণ, এদের পানি সংবহন তন্ত্র পাওয়া যায়। তাহলে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। পানি সংবহন তন্ত্র পাওয়া যায় হচ্ছে একাইনোডার্মাটাদের। আশ যদি বলা হয় নালিকা তন্ত্র কাদের পাওয়া যায়, উত্তর হচ্ছে পরিফেরাদের। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে আর কিচ্ছু লাগবে না। নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য আছে। রক্ত সংবহন তন্ত্র নেই, তবে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র রক্ত সংবহন তন্ত্রের কাজ করে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সকল সদস্যই সামুদ্রিক, মুক্তজীবী সামুদ্রিক, এদের কোনো পরজীবী সদস্য নাই। দ্যাটস অল আমাদের নন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য। এখন তোমার কাজ হচ্ছে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে জাস্ট রিডিং দিবা। কিচ্ছু লাগবে না, কি দিবা? জাস্ট একটা রিডিং দিবা, বাস, কাহিনী শেষ। কর্ডাটা পর্বের মধ্যে এইখানে একটা এমসিকিউ লুকায় আছে, সেটা হচ্ছে এন্ডোস্টাইল কি জিনিস। গলবিলের নিচে এন্ডোস্টাইল নামক অর্গান থাকে, যা পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীতে পশ্চাৎ থাইরয়েড গ্রন্থি রূপান্তরিত হয়। তোমার আমার গলার পিছনে যে থাইরয়েড গ্রন্থিটা, এইটাই ভ্রূণ অবস্থায় একটা ছোট্ট অঙ্গে পরিণত হয়েছিল, যার নাম হচ্ছে এন্ডোস্টাইল। প্রথম কোশ্চেন, এন্ডোস্টাইল কিসে পরিণত হয় পূর্ণবয়স্কতে? থাইরয়েড গ্রন্থিতে। দুইটাও কোশ্চেন হচ্ছে এটাকে উল্টা করে বলবে, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয় কোনটি? উত্তর হচ্ছে এন্ডোস্টাইল। এখান থেকে আর কিছু আমাদের জানা লাগবে না, রিডিং করবা এবং এই ছকটা একটু আবার রিভিশন দিবা, অর্থাৎ রিভাইজ করবা। কেমন? রিভিশন দিবা বা রিভাইজ করবা। আমরা সবাই করডাটা পর্বের ক্লাসিফিকেশনটা জানি। এটাকে সাব ফাইলামে বিভক্ত করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। আমরা জানি ভার্টিব্রাটা কি জিনিস, যাদের একটা মেরুদণ্ড আছে, যাদের কি আছে? মেরুদণ্ড আছে, সহজ জিনিস। এখান থেকে আর সেরকম কিছু পাওয়া লাগবে না, এগুলি জাস্ট রিডিং দিবা। এখান থেকে আর কিচ্ছু লাগবে না।
ওকে, সাবফাইলাম ইউরোকর্ডাটার টোটাল বৈশিষ্ট্যটা জাস্ট একটু রিডিং দিবা, রিডিং দিয়ে পড়লেই আমাদের এনাফ। ওকে, এখান থেকে আর সেরকম কিচ্ছু লাগবে না। ইউরোকর্ডাটার যে অ্যাসিডিয়াম অ্যাসিডিয়া এগুলি কিচ্ছু তোমাদের জন্য লাগবে না, এগুলি জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। আমি বারবার বলতেছি সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য, সেফালোকর্ডাটার যেই 5টা বৈশিষ্ট্য আছে জাস্ট রিডিং দিবা। একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ওরাল সিরি বা ওরাল হুড পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে, কোন ক্লাসের প্রাণীতে, সেটা হচ্ছে সেফালোকর্ডারদের, বাস। এবং এই বৈজ্ঞানিক নাম নিচের কোনটি সেফালোকর্ডেট, উত্তর হচ্ছে ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিওলাটাম, বাস কাহিনী শেষ। ল্যান্সিও ল্যাটাম, ব্র্যাঙ্কিওস্টোমা ল্যান্সিও ল্যাটাম। আচ্ছা, ভার্টিব্রাটার বৈশিষ্ট্যগুলো রিডিং, কারণ ভার্টিব্রাটার বৈশিষ্ট্য অলরেডি কর্ডাটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এখন ভার্টিব্রাটার মধ্যে দুইটা সুপার ক্লাসে আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আসলে কি জিনিস, এদের প্রকৃত চোয়াল থাকে না। এদের কি থাকে না, প্রকৃত চোয়াল থাকে না, এই জন্য এটাকে বলা হয় সাইক্লো, চোয়ালটা গোলাকার হয়ে যায়। এর মধ্যে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মিক্সিনি যাদেরকে বলা হয় হ্যাগফিশ বা স্লাইমিল। আর কিচ্ছু এখান থেকে লাগবে না, দুইটা কথা লাগবে জাস্ট, এই ফুলকা রন্ধ্রের সংখ্যা 5 থেকে 15 জোড়া। আর একটা হচ্ছে পেট্টোমাইজনটিটা, দেখো পে, দ্যাট মিনস ল্যাম্প্রে। এবং এদের একটা লার্ভা দশার নাম আছে অ্যামোসিট, এদের একটা লার্ভা দশার নাম আছে অ্যামোসিট। এইখানে ফুলকা থাকে 7 জোড়া, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। ন্যাথোস্টোমাটার মধ্যে আসো, যাদের উপাঙ্গ কি থাকে, জোর উপাঙ্গ থাকে এবং প্রকৃত চোয়াল থাকে, ন্যাথোস্টোমাটা, নামের আগে একটা জি আছে। তো কাহিনী হচ্ছে এই ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা ক্লাস আছে। 1 নাম্বার ক্লাস হচ্ছে কনড্রিকথেস, 1 নাম্বার কি কনড্রিকথেস, তার মানে নামের মধ্যে কন্ড্র কন্ড্র একটা ভাইব আছে। কোথায় যেন কন্ড্র পড়ছিলাম, তরুণাস্থির ইংলিশ নাম হচ্ছে কন্ড্র। তার মানে এই মাসকুলার যে অন্তকঙ্কাল সেটা হচ্ছে অন্তকঙ্কাল কি নির্মিত, অস্থি না তরুণাস্থি, তরুণাস্থি নির্মিত। এই জন্যই কন্ড্রিকথেসদের বলা হয় তরুণাস্থিময় মাছ বা সম্পূর্ণ তরুণাস্থি। এবং দেখো প্ল্যাকয়েড আইসের শেষে একটা কি আছে, ক আছে, তাহলে প্ল্যাকয়েড আইস কাদের পাওয়া যায়, কন্ড্রিকথেসদের পাওয়া যায়। কাদের পাওয়া যায়, কন্ড্রিকথেসদের পাওয়া যায়, কন্ড্রিকথেসদের পাওয়া যায়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ যে 1 নাম্বার বৈশিষ্ট্য তুমি লিখবা এদের আইস হচ্ছে প্ল্যাকয়েড, 2 নাম্বার বৈশিষ্ট্য সম্পূর্ণ তরুণাস্থিময় মাছ, 3 নাম্বার এদের ফুলকা রন্ধ্রের সংখ্যা হচ্ছে 5 থেকে 7 জোড়া, এবং একটা লেজ আছে। তুমি একটা হাঙর মাছের লেজ যদি দেখো, লেজটা দেখবা যে এর 2টা পার্ট থাকে, এদের কি থাকে 2টা পার্ট, একটা পার্ট খুব বড় আর একটা পার্ট খুব ছোট, অর্থাৎ দুইটার আকার আকৃতি ভিন্ন। এদেরকে ভিন্ন হলে আমরা বলি হেটারো, ভিন্ন হলে কি বলি হেটারো। তাহলে এদের লেজ কি হবে, হেটারো সার্কাল, এদের লেজ কি হবে, হেটারো সার্কাল, হেটারো সার্কাল, হেটারো সার্কাল। সো ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে আর সেরকম কিচ্ছু লাগবে না। এই আইস গুলার ছবি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাকে সিকিউতে উদ্দীপক হিসেবে দিবে। এই আইস এবং লেজ, এই আইস এবং লেজ তিনটা খুবই গুরুত্বপূর্ণ। প্ল্যাকয়েড আইস কিরকম, সাইক্লয়েড আইস কিরকম, আর টিনয়েড আইস কিরকম, আবার একই সাথে গ্যানয়েড আইস কিরকম। নিচের দিকে লেজ হেটারোসাইকেল হোমো সার্কাল, দেখো হোমো মাঝখান দিয়ে ভাগ করো, এইটাও সমান এইটাও সমান। আর একটা হচ্ছে ডাইফি সার্কাল, মানে কি মাঝখান দিয়ে ভাগ করলে দুইটা অংশ একদম একত্রে পাতার মতো স্ট্রাকচার গঠন করছে, এটা হচ্ছে ডাইফি সার্কাল। এটা আমাদের বারবার বলতেছি এটা 3 স্টার, কারণ কি এটা আমাদের উদ্দীপকে দিবে। এইখান থেকে তোমার এই কন্ড্রিকথেস সার্কোপ্টাইজি অ্যাক্টিনোপ্টাইজি তোমাকে লাগবে। নিচের দিকে আসো, অ্যাক্টিনোপ, অ্যাক্টিনোপ শব্দের মানেই হচ্ছে মাথায় রাখবা, সেটা হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। কি মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, অর্থাৎ এদের পাখনায় যেরকম ইলিশ মাছ রুই মাছ পাখনায় কিছু সোজা সোজা রশ্মি দেখতে পারবা। কমন সেন্স। তাহলে অ্যাক্টিনোপ্টাইজি মানে হচ্ছে তোমার ইলিশ মাছের বৈশিষ্ট্য, তোমার রুই মাছের বৈশিষ্ট্য। তো স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারতেছো এই মাছগুলাই বেশি, 96% এই শ্রেণীর অন্তর্ভুক্ত। 1 নাম্বার বৈশিষ্ট্য তার আইস হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড, তার আইস কি সাইক্লয়েড বা টিনয়েড। আচ্ছা দেখো সাইক্লয়েড বা টিনয়েড একসাথে মনে রাখার সুবিধা কি, ওই অ্যাক্টিনোপ্টাইজিতেও টি আছে, টিনয়েডেও কি আছে, টি আছে। তাহলে টিনয়েড কোন কোন টিনয়েড যে আইসটা কোন কোন ক্লাসে হবে, উত্তর হচ্ছে অ্যাক্টিনোপ্টাইজি। আর টিনয়েড মনে রাখলে সাইক্লয়েড হবে। মনে রাখবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বারবার আসে, যে রুই মাছের, আমরা রুই মাছ পড়বো এর পরে, যে রুই মাছের আইস সেটা হচ্ছে সাইক্লয়েড। বাস কাহিনী শেষ। এখন লেস কিরকম হবে 100% তুমি বুঝতে পারতেছো, হোমো সার্কাল। লেস কি হবে, হোমো সার্কাল। আমি আগেই বলছি পাখনা রশ্মি কি হয়, রশ্মি যুক্ত, এবং এদের পুচ্ছ পাখনা হোমো সার্কাল বায়োথলি থাকে। মজার ঘটনা হচ্ছে এদের এদের 4 জোড়া ফুলকা থাকে। রুই মাছে পড়ছো না 4 জোড়া ফুলকা, 4 জোড়া ফুলকা থাকে বাস। সার্কোপটারিজিতে মনে রাখবা, সার্কোপটারিজি হচ্ছে ছাগল মার্কা মাছ, অর্থাৎ এই মাছ তুমি জীবনে চোখেও দেখো না, আমিও চোখে দেখে নাই। যেরকম এরা বেশি থাকে হচ্ছে, বেশি উদাহরণ হচ্ছে লাংফিশ। লাংফিশ, তাহলে যদি বলা হয় লাংফিশ কি টাইপের মাছ বা কোন ক্লাসের মাছ, উত্তর কি হবে, এই যে সার্কোপটারিজি। এবং আমি কি বলছি, ছাগল গ আছে না, ছাগলে গতে মনে রাখবা গ্যানয়েড আইস। এবং এদের যেই পুচ্ছ পাখনাটা এটা ডাইফিসার্কাল হওয়ার কারণে এদেরকে বলা হয় পিন্ডাকার।
যুগ্ম পাখনা বিশিষ্ট, এবং আমি আগেই বলছি এটা ডাইফি সার্কাল লেস থাকে, এদের আইসটা হচ্ছে গ্যানয়েড, এবং এরাও বললাম অস্থি নির্মিত অন্তকঙ্কাল। শুধুমাত্র কন্ডিকথেস হচ্ছে তরুণাস্থিময় মাছ, শুধুমাত্র তরুণাস্থিময় মাছ। এরাও পটকা থাকে, এরাও ভেসে থাকবে 100%, এরাও এক লিঙ্গ প্রাণী, বহির্নিষেক হয়, প্রত্যেকটা মাছের বহির্নিষেক হয় এক্সেপ্ট কন্ডিকথেস। কন্ডিকথেস হচ্ছে এমন একটা মাছ যেটা তোমার আমার নর্মাল মাছের চাইতে বৈশিষ্ট্যের সাথে মিলে না, এদের বায়োথলি বা পটকা নাই, এবং এদের অন্তকঙ্কাল তরুণাস্থিময়, এবং এদের বলা অন্তনিষেক হয়। তাহলে তোমার কাজ হচ্ছে সুন্দর মতো যে কন্ডিকথেস, কন্ডিকথেস ভার্সেস অ্যাক্টিনোপটারিজি, অ্যাক্টিনোপটারিজি ভার্সেস সার্কোপটারিজি, এরকম একটা সুন্দর ছক করে নোট করবা, নোট করবা। মিনিমাম 5টা বৈশিষ্ট্য একটা নোট করে একদম দেয়ালের সাথে সেভ করে রাখবা, প্রতিদিন উঠবা বসবা পড়বা, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। চলে আসো অ্যামফিবিয়া। অ্যামফি শব্দের অর্থ হচ্ছে উভ বা দুই, তার মানে অ্যামফিবিয়া হচ্ছে উভচর, মানে এরা জলে স্থলে দুই জায়গায় বসবাস করে। তার মানে একটা ব্যাঙের উদাহরণ না, একটা ব্যাঙ। তাহলে ব্যাঙের বৈশিষ্ট্যের কথা চিন্তা করো, একটা ব্যাঙের বৈশিষ্ট্যের কথা চিন্তা করো, তোমার সম্পূর্ণ বৈশিষ্ট্য মনে থাকবে। 1 নাম্বার, ত্বক গ্রন্থিময়, দেখবা ব্যাঙের ত্বক দিয়ে মাঝে মাঝে সাদা রস নিঃসৃত হয়, কারণ কি এটা গ্রন্থিময় ত্বক, ওই গ্রন্থি দিয়ে রসটা নিঃসৃত হয়। এবং একটোথার্মিক, একটো মানে কি বাহিরে, অর্থাৎ থার্মিক মানে তাপমাত্রা, তাহলে দেহের তাপমাত্রা বাইরের পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। এই জন্যই বললাম তারা দেখবা যে শীতকালে গর্তে চলে যায়। নিচের দিকে আসো, দেখো ত্বক যেহেতু গ্রন্থিময়, তাহলে 100% ত্বক মসৃণ হবে, আর্দ্র, গ্রন্থিময়, শ্বসনে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা তোমার অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে সেটা হচ্ছে অগ্রপদে 4টি, পশ্চাৎ পদে 5টি নখর বিহীন, নখর যুক্ত না, নখ নাই, নখর বিহীন আঙুল থাকে। বাস, এখান থেকে আর কিছু লাগবে না। লার্ভা দশার নামটা মনে রাখতে হবে, ট্যাডপোল লার্ভা দশা। চলে আসো রেপটিলিয়াতে। আমরা রেপটিলিয়া মানে কি, রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, মানে একটা সাপের কথা চিন্তা করতে পারো, সাপের বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা আমাদের একাদশ অধ্যায়ও আছে, জিনতত্ত্ব বিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, যে মেসোজোয়িক যুগকে বলা হয় সরীসৃপের যুগ, মেসোজোয়িক যুগকে কি বলা হয়, সরীসৃপের যুগ। এবং এই আমাদের রেপটিলিয়ার বৈশিষ্ট্য, তুমি একটা জিনিস চিন্তা করো, কুমিরের কথা চিন্তা করো, সাপের কথা চিন্তা করো, ব্রোথ আর রেপটিলিয়া। তো এরা কি বুকে ভর দিয়ে চলে না, এরা কি করে, এরা বললাম বুকে ভর দিয়ে চলে, এরা কি করে বুকে ভর দিয়ে চলে। এবং তুমি যদি কুমিরের উপরে দেখো একটা কি থাকে, মোটা মোটা প্লেট থাকে, এবং সাপেরও বললাম একটা আইস থাকে, সাপ খোলস নির্মোচন করে না, 100% করে। তাহলে দেহ শুষ্ক এপিডার্মিস উদ্ভিদ আইস সাপের বেলায় বা শক্ত প্লেট দ্বারা আবৃত, শক্ত প্লেট দ্বারা আবৃত। আচ্ছা, এন্ড মজার বিষয় হচ্ছে এদের যে আঙুলটা থাকে, কুমিরের আঙুল দেখছো 100% নখর বিহীন না নখর যুক্ত, নখর যুক্ত, অর্থাৎ প্রতি পায়ে 5টি করে নখর যুক্ত আঙুল থাকে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অসম্পূর্ণভাবে দ্বিধাবিভক্ত থাকায় হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই কথা লাগবে। তাহলে রেপটিলিয়াদের যেই হৃৎপিণ্ড সেটা কিভাবে বিভক্ত, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এক্সেপ্ট কুমির। কুমিরের হচ্ছে সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাস, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। আমরা অ্যাভেসে চলে আসি। অ্যাভেস মানে ইয়ার, মানে কি যেটা যারা ইয়ারে ভাসে, মানে হচ্ছে পাখি। তাহলে পাখিদের বৈশিষ্ট্য তোমরা সবাই জানো, 100% পালক থাকবে, গ্রীবাটা এস টাইপের প্রলম্বিত, উড্ডয়ন অঙ্গ হিসেবে 2টি ডানা থাকে, চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়। দেখবা চঞ্চু মানে কি, যে তোমার কবুতরের যে সামনের দিকের যে ঠোঁট, বা মুরগি বা মোরগের সামনের দিকের যে ঠোঁট, এদের মধ্যে দাঁত থাকে না, দাঁত চোয়ালটা কি হয় দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। এবং এদের দেখবা বায়ুপূর্ণ অস্থি থাকে, অর্থাৎ এদের অস্থিগুলা ফাঁপা থাকে, ফাঁপা, যাতে করে এদের ভারটা কম হয় এবং ওরা উঠতে পারে। দ্যাটস ইট, এখান থেকে আর সেরকম কিছু লাগবে না, বাকি বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এদের শব্দ সৃষ্টির জন্য পাখি যে সুন্দর সুন্দর করে ডাকে, এটার উত্তর হচ্ছে সিরিংস, সিরিংস নামক একটা অর্গান থাকে। আর লাস্টের পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম সমষ্ণ শোণিত বা এন্ডোথার্মিক প্রাণী হচ্ছে এরা, অর্থাৎ এদের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে ওঠানামা করে না, এদের তাপমাত্রা কি করে না, বাইরের তাপমাত্রার সাথে ওঠানামা করে না, এই জন্য এদেরকে বলা হয় সমষ্ণ শোণিত বা ওয়ার্ম ব্লাডেড বা এন্ডোথার্মিক প্রাণী। তাহলে প্রথম এন্ডোথার্মিক প্রাণী কোনটা, অ্যাভেস। বাস, কাহিনী নাই। আমরা ম্যামালিয়া মানে হচ্ছে মানুষ, ম্যামালিয়ার যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা জানি, জাস্ট একটু রিডিং দিলেই হবে। স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাস একদমই পড়ার দরকার নাই, জাস্ট একটা জিনিস তোমাকে পড়তে হবে, একটা জিনিস, একটা জিনিস, সেটা হচ্ছে কই 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 আহ সেটা হচ্ছে প্লাটিপাসের যে বিষয়টা, আমি তোমাকে দাগাই দিচ্ছি, দাঁড়াও, আমি তোমাকে দাগাই দিচ্ছি।
আমি তোমাকে দাগাই দিচ্ছি, এই যে হংসতন্ডু প্লাটিপাস, এরা হচ্ছে এমন একটা স্তন্যপায়ী প্রাণী যারা ডিম দেয়। তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন করি নিচের কোন স্তন্যপায়ী ডিম প্রসব করে, উত্তর হচ্ছে আমাদের প্লাটিপাস। এটা এমসিকিউ এর জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দ্যাটস অল। তুমি এখান থেকে প্রত্যেকটার যে বৈশিষ্ট্যগুলো একটু রিডিং দিবা, রিভাইজ করবা এবং এখান থেকে আমাদের আর পড়ার কিছু নাই। এই ছকগুলো অবশ্যই লাগবে, ঠিক আছে? যেখানেই ছক সেখানেই সিকিউ, মনে রাখবা। ছকগুলো আমি তোমাদের সবকিছুই পড়াই দিছি, জাস্ট একবার একবার করে একটু রিডিং দিবা। এখান থেকে সেরকম পড়ার কিছু নাই। দ্যাটস অল আমাদের প্রাণীর ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। ইনশাল্লাহ এটা এই ক্লাসের পরে ইনশাল্লাহ তোমার বইটা যদি তুমি একবার ভালো করে পড়ো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক।